নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিরিওয়ালা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। অনেক দিন আগে বাল্যজীবনে যখন কলকাতায় এসে কলেজে পড়াশোনা আরম্ভ করি, তখন হ্যারিসন রোডের একটা ছাত্রদের মেসে থাকতাম। একজন ফেরিওয়ালা সে সময় প্রত্যহ আমাদের মেসে আসত। তার মাথায় একটা চ্যাপ্টা গড়নের হাঁড়ি, তাতে থাকত ক্ষীরমোহন ও রসগোল্লা। লোকটা সত্যি ভারী চমৎকার ক্ষীরমোহন তৈরি করতে পারত, এবং তার চেয়েও বড় গুণ ছিল লোকটার, সে ধারে খাবার দিয়ে যেত মেসের ছেলেদের। মেসে জিনিসপত্র যারা বিক্রি করে ধার না দিলে তাদের ব্যবসাই চলে না, একথা তাদের চেয়ে ভালোভাবে কেউ বুঝত না। ধারও যেমন তেমন ধার নয়, মেসের ছেলেরা নির্বিবাদে দিনের পর দিন খেয়ে চলেছে। মাস শেষ হলে দেখা গেল ফিরিওয়ালার ক্ষীরমোহনের দেনা দাঁড়িয়েছে এক একজনের কাছে 10 টাকা 15 টাকা। মজা হচ্ছে এই যে টাকা শোধ না হলেও এসব ক্ষেত্রে ধার দিয়েই যেতে হবে, কারণ খাবার খাইয়ে না যেতে পারলে টাকা কখনোই আদায় হবে না। ক্ষীরমোহনওয়ালার মুখে বিনয়ের হাসি সর্বদাই লেগে থাকত। আমি কখনো তাহার হাসি মুখ ছাড়া দেখিনি অন্তত। ও এলেই বড় ভালো লাগত ওর মুখের মজার মজার হাসির গল্প শুনতে। মেসের ছেলেরা গল্প শুনতে শুনতে 4-5 টাকার খাবার খেয়ে ফেলত সবাই মিলে। লোকটার চেহারা ছিল ভালো, বেশ দোহারা গঠনের। রং একটু ফর্সা, বড় বড় গোঁপজোড়া দেখলেই আমাদের খুব হাসি পেত। তার ওপরে ওর মুখে ওর দেশের নানান রকম মজার গল্প শুনতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার উপক্রম হতো। ঘড়ির কাঁটার মতো লোকটা আসতো আমাদের মেসে। ঠিক 7টা যেই বাজল, মুখ ধুয়ে উঠে সবাই বসেছে, এইবার চা আর খাবার আনবার দরকার। অমনি দেখা গেল ক্ষীরমোহনওয়ালা তার চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে হাজির হয়েছে। 2 ঘন্টা ধরে নানান রকম হাসির গল্পের মধ্যে বেচাকেনা নিষ্পন্ন করে সে তার চ্যাপ্টা হাঁড়িটা মাথায় তুলে আবার ফিরে যেত। এই রকম 2-3 বছর কেটে গেল। তারপর আমাদের মেস গেল ভেঙে, আমিও অন্যত্র গিয়ে উঠলাম। দিন কতক পরে আমার নতুন মেসে আবার সেই ফিরিওয়ালা গিয়ে হাজির। মেসের ছেলেদের মন কি করে পেতে হয় এ আর্ট ভালোভাবে জানা ছিল লোকটার। মাসখানেক যেতে না যেতে এখানেও সবার অতি প্রিয় পাত্র হয়ে উঠল। 1 হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হতে লাগলো এ মেসেও। একদিন ক্ষীরমোহনওয়ালা, ওর নামটা বোধহয় ছিল পঞ্চানন, কিন্তু ওর নাম ধরে কেউ কোনোদিন ডাকেনি, কাজেই ঠিক মনে নেই। সে এসে আমাদের হাত জোর করে বললে, বাবু মশাইরা, আমার ছেলের বিয়ের আজ বউ ভাত, আপনাদের দরে খেয়েই তো আমি মানুষ, আপনারা সবাই আমার মনিব। বলতে সাহস পাইনে, তবে যদি আপনারা দয়া করে আমার ওখানে আজ পায়ের ধুলো দিয়ে মিষ্টি মুখ করে আসেন তবে বড় খুশি হই। মেসের অনেকে গেল, কি কারণে আমার যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া ঘটেনি। যারা গিয়েছিল তারা ফিরে এসে ফিরিওয়ালার খাতির ও যত্ন আতিথ্যের যথেষ্ট প্রশংসা করলে। বেলেঘাটা অঞ্চলে কোথায় একটা ছোট্ট খোলার বাড়িতে ফিরিওয়ালার বাসা। তারই সামনে অন্য একখানা খোলার বাড়ির বাইরের ঘরে ওদের বসবার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাতা হয়েছিল। পান তো ছিলই, এমনকি কাঁচি সিগারেটের পর্যন্ত ব্যবস্থা ছিল। মেসের ছেলেরা নববধূর জন্যে কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিল। বউটিও বেশ হয়েছে সবাই বললে, তবে বয়স কম, 11 বছরের বেশি নয়।
ছেলের বয়সই সবে 16 বছর। তারপর ফিরিওয়ালা সকলকে পরিতোষ করে খাইয়ে ছেড়েছে, লুচি, তরকারি, মাছ, দই, সন্দেশ ইত্যাদি। খাওয়ার পর আবার পান, সিগারেট। একজন সামান্য ফিরিওয়ালা যে এমন চমৎকার খাতির যত্ন করবে ভদ্রলোকের ছেলেদের, সেটা এমন বেশি কথা কিছু নয়, কিন্তু তার আয়োজন যে এমন ত্রুটিশূন্য হবে, তার ঘরদোর, বসবার বিছানা যে এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এটাই অনেকে আশা করেনি। এমনকি যাবার সময় সকলে ঠিক করে গিয়েছিল, যাচ্ছি বটে, নিতান্ত গরিব লোকটা নিমন্ত্রণ করে ফেলেছে, না গেলে মনক্ষুণ্ণ হবে, তাই যাওয়া। ওর ছেলের বউয়ের মুখ দেখানি স্বরূপ কিছু কিছু ওর হাতে দিয়েই চলে আসবে, কিন্তু খাবে না কেউ সেখানে। তার পরিবর্তে তারা যা দেখলে তা আশাতীত বটে তাদের পক্ষে। 2-3 দিন ধরে মেশে ফিরিওয়ালার ছেলের বিয়ের কথাই চলল। তারপর আবার ফিরিওয়ালা মেশে আসতে লাগলো। আগের চেয়ে তার 10 গুণ খাতির বেড়ে গেল আমাদের মেশে। ক্ষীরমোহন 1 হাঁড়ি করে উঠত আগে, এখন 2 বেলা ওঠে 2 হাঁড়ি। ধরিবাজ ব্যবসাদারও বটে লোকটা। আরও বছর 2 পরে আমার ছাত্রজীবন শেষ হলো। আমি কলকাতার বাইরে গেলাম চাকুরি নিয়ে, এবং সেখানে 7-8 বছর কাটিয়ে দিলাম। কলকাতার জীবন ক্রমশ দূরের হয়ে গেল। মেশের কথা, পুরাতন বন্ধু বান্ধবদের কথা আর তেমন করে ভাবিনি। সেবার পুজোর পূর্বে বিশেষ কি কাজে কলকাতায় এসে দেখলাম আমার পূর্ব পরিচিত সেই ক্ষীরমোহনওয়ালা হাঁড়ি মাথায় নিয়ে মেশে খাবার বিক্রি করতে এসেছে। আমি বললাম, কি গো, চিনতে পারো? ফিরিওয়ালা আমায় দেখে চিনতে পারলে, খুব খুশি হলো। প্রণাম করে বললে, বাবু মশাই, চিনতে পারবো না আপনাদের? আপনাদের দোরে খেয়ে মানুষ, আর আপনাদের চিনব না? তা এখন কোথায় আছেন? অনেককাল আপনাকে দেখিনি। বিয়ে থা করেছেন বাবু? ছেলেপিলে হয়েছে? আমি আমার সব খবর মোটামুটি তাকে দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার সব খবর ভালো? আছো কেমন? তোমার ছেলেটি এখন কি করে? লোকটা চুপ করে থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে বললে, বাবু, সে নেই। আশ্চর্য হয়ে বললাম, তোমার ছেলেটি নেই? মারা গিয়েছে? কতদিন হলো? ফিরিওয়ালার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। ময়লা কোঁচার খুঁটে চোখের জল মুছে বললে, বাবু, তার কি হয়েছে তা যদি জানতাম, তাহলে তো মনটা শান্ত হতো। 8 বছর মাঘ মাসে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেল বউবাজার যাব বলে। বউবাজারে আমাদের দেশের একজন লোকের মুদিখানা দোকান আছে। সেই যে বাবু গেল, আর এলো না। খুঁজেছিলে? খোঁজার কি কিছু বাকি রেখেছিলাম বাবু? সব হাসপাতাল, সব জায়গা খোঁজ করেছিলাম, কোনো সন্ধান নেই। এখন সব আশা ছেড়ে দিয়েছি বাবু। আপনার সঙ্গে একটা কথা বলবো, কাল থাকবেন? পরদিন সকালে ফিরিওয়ালা আবার এসে আমার ঘরের দোরের সামনে দাঁড়ালো। বললাম, এসো, ঘরের মধ্যে এসো, কেউ নেই। কি কথা বলবে বলছিলে? বাবু, আপনি একটু খবরের কাগজে লিখে দেবেন ছেলেটার কথা। আমায় লোকে বলে, তুমি কাগজে লিখে দাও, তাহলে ছেলে পাওয়া যাবে। দেবেন লিখে বাবু? কোথায় কি লিখে দেব বুঝতে পারলুম না। এতদিন পরে লিখে দিলেও যে বিশেষ কোনো ফল হবে সে সম্বন্ধে আমার নিজের যথেষ্ট সন্দেহ ছিল। তবুও পুত্র শোকার্ত পিতাকে সান্ত্বনা দেবার জন্য বললুম, আচ্ছা, তুমি বলে যাও, আমি লিখে নিই। কীরকম দেখতে ছিল তোমার ছেলে? বয়স কত? কলকাতা ছেড়ে যাবার আগে আমি নিজের খরচে 2-3খানা কাগজে বিজ্ঞাপন দিয়ে গেলাম, বাবা ননি,
ফিরে এসো, তোমার মা মৃত্যু শয্যায়, যদি শেষ দেখা করতে চাও, ইত্যাদি। এর ফলাফলের কথা আমি কিছু জানি নে, কারণ ৩-৪ দিনের মধ্যেই আমি আবার কলকাতা থেকে চলে গেলাম। পুনরায় কলকাতায় ফিরলুম ২ বছর পরে। কলকাতায় এবার এসেছিলাম খুব অল্প দিনের জন্যে। আগের সেই মেসটাতেই উঠেছিলাম, কিন্তু ফিরিওয়ালাকে এবার আর দেখলাম না সেখানে। তার কথা যে খুব মনে ছিল তাও নয়। নিজের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে সারাদিন এখানে ওখানে ঘুরতাম, অন্য কারো কথা ভাববার অবকাশ ছিল কোথায়। হয়তোবা ওকে দেখলে সব কথা মনে পড়ত, কিন্তু তা হয়নি। তারপর আবার চলে গেলুম কলকাতা থেকে। বিদেশে থাকবার সময়ে অবসর সময়ে আমার মাঝে মাঝে ২-১ বার ফিরিওয়ালা ও তার ছেলের কথা মনে হতো। তারপর একেবারে ভুলে গেলাম। ৯ বছর পরে বিদেশে চাকুরি ছেড়ে দিয়ে এসে কলকাতাতেই চাকুরির খোঁজে এলাম। মাস কয়েক পরে একটা চাকুরি পেয়েও গেলাম। মেসেই থাকি, পূর্বে যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে বটে, তবে অন্য বাড়িতে। হঠাৎ একদিন দেখি সেই ফিরিওয়ালা, সেই চ্যাপ্টা ধরনের হাঁড়িতে ক্ষীরমোহন ভরা, আগেকার মতোই। ওকে দেখে কি জানি কেন আমি হঠাৎ বড় খুশি হয়ে উঠলুম। এই যে মেসে এসে উঠেছি, এখানে সবাই অপরিচিত, এদের সঙ্গে আমার মনের কোনো যোগই নেই কোনো দিক দিয়ে। এই অজ্ঞাত ব্যক্তিদের ভিড়ের মধ্যে এই লোকটি একমাত্র আমার বহু দিনের পরিচিত। আমার বহুকাল পূর্বের ছাত্রজীবনের সঙ্গে কেবল এই লোকটিরই যোগ আছে, আর কারো নেই এখানকার মধ্যে। আমাকে কিন্তু ও প্রথমটাতে আদৌ চিনতে পারেনি। আমার চেহারার অনেক পরিবর্তন সংঘটিত হয়েছিল এর মধ্যে, বয়সও হয়েছিল। হবারই কথা, আমার বর্তমান জীবন ও ছাত্র জীবনের মধ্যে ২০-২১ বৎসরের ব্যবধান। এখনও লোকটা সেই ঠিক আগের দিনের মতোই সেই একই ধরনের চ্যাপ্টা হাঁড়ি মাথায় করে মেশে মেশে ক্ষীরমোহন ফিরি করে বেড়ায়। ওকে ডাকলুম। ক্ষীরমোহন কিনে পয়সা দেবার সময় ও আমার মুখের দিকে চেয়ে দেখলে ২-১ বার, কিন্তু কিছু বলতে সাহস করলে না। আমি বললুম, কি চিনতে পারো? ফিরিওয়ালা হাত জোড় করে প্রণাম করে বললে, তাই চেয়ে চেয়ে দেখছি বাবুমশাই। বাবুমশাই না? তা এখন আর চোখে তেমন তেজ নেই আগেকার মতো। এতদিন কোথায় ছিলেন বাবু? ফিরিওয়ালার চেহারার কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি। দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাথায় চুল পাকেনি, দাঁত পড়েনি, মুখের চেহারা ঠিক তেমনই আছে। বললাম, আমিও দেখছি। তোমার চেহারা রাখলে কি করে? কিচ্ছু বদলায়নি। মনে হচ্ছে যখন হ্যারিসন রোডের মেসে যেতে, সে যেন কালকের কথা। ফিরিওয়ালা বললে, আর বাবুমশাই চেহারা। হঠাৎ মনে পড়ল ওর নিরুদ্দিষ্ট ছেলের কথা। আগে মনে হওয়াই উচিত ছিল, কিন্তু তা হয়নি। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম, হ্যাঁ ভালো কথা, তোমার সেই ছেলেটি? ফিরিওয়ালা বিষণ্ণভাবে ঘাড় নেড়ে বললে, না বাবু, সেই যে চলে গেছে, সেই শেষ। খুব দুঃখিত হলাম শুনে। খবরের কাগজের বিজ্ঞাপন দিয়েও তাহলে কোনো কাজ হয়নি? ছেলের বউটি কোথায়? আমার কাছেই আছে বাবুমশাই, আর কোথায় যাবে? এখন নাছো কোথায়? বেলেঘাটার সেই বাসাতেই। তোমার স্ত্রী আছে তো? না বাবু, সেও আজ ৪ বছর হলো মারা গিয়েছে। ছেলের নিরুদ্দেশের পর তার শরীর সেই যে ভেঙে গেল, আর তো ভালো হয়নি। বাবু এসে পড়েছেন, ভালো হয়েছে। কেন বলো তো? আমাকে কিছু সাহায্য করুন বাবুমশাই। ১২ বছর হয়ে গেল,
এবার খোকার কুশপুতুল দাহ করে শ্রাদ্ধ করব। বিধের নিয়েছি ভট্টাচার্য মশাইয়ের কাছ থেকে। আমার তেমন রোজগারপাতি নেই আজকাল, ভিক্ষে শিক্ষে করে ছেলের কাজটা করব। ওকে একটি টাকার বেশি দিতে পারলাম না। নিজেরই চাকুরির অবস্থা সুবিধে নয়, মেসের খরচ চালানোই দুর্ঘট হয়ে পড়েছে। দিন 15 পরে ফিরিওয়ালা এসে আমায় বললে, বাবু, আজ আমার ছেলের কাজ, আপনি একটু পায়ের ধুলো যদি দেন গরিবের বাড়িতে। ছোট মুখে বলতে সাহস হয় না আপনাকে, আপনার দয়া। ওর অনুরোধ এড়াতে পারলুম না, মন সরল না। বহুদিনের যোগাযোগ ওর সঙ্গে। আমার ছাত্র জীবনের আমলের আর কোনো পরিচিত লোক কলকাতায় নেই, এই ফিরিওয়ালা ছাড়া। যেতেই হলো। ও একটা ঠিকানা আমায় দিয়ে গেল বেলেঘাটার, যে অঞ্চলে জীবনে কখনো যাইনি, যাবার প্রয়োজনও হয়নি এতদিন। একটা বস্তির 22 ঘরের মধ্যে অতি কষ্টে ওর ঘর খুঁজে বার করলুম। সামনে একটা ডোবা, সামনে একটা নিচু খোলার ঘরে ফিরিওয়ালা আমায় নিয়ে গিয়ে যত্ন করে বসালে। কেওড়া কাঠের তক্তপোষের ওপর পুরু করে বিছানা পাতা। আমি আসতে ফিরিওয়ালা যে কৃতার্থ হয়ে গিয়েছে, ওর প্রত্যেক কথার মধ্যে, হাত পা নাড়ার ভঙ্গির মধ্যে তার প্রকাশ। আমি জিজ্ঞেস করলাম, এ বাড়িতে কতদিন আছো? আজ 30 বছর বাবু। এই বাড়িতে আমার খোকা জন্মায়। তারপর সে ব্যস্ত হয়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পরেই এক বাক্স সিগারেট এনে আমার সামনে রেখে দিয়ে বললে, নিন, বেশ আরাম করুন বাবু, গরিবের কুঁড়ে যখন এসেছেন। ওর হাবভাব দেখে মনে হবার কথা নয় যে আজ ওর পুত্রের শ্রাদ্ধ, যেন কোনো উৎসব আনন্দের কাজ চলছে বাড়িতে। আমার মনে কেমন সংকোচের ভাব এলো। আমি এসেছি বলে আমার খাতির করতে গিয়ে ওকে উৎসবের মতোই আয়োজন করতে হয়েছে। আমায় বললে, আমার খোকার যখন বিয়ে হয়, আজ অনেক দিন আগেকার কথা, তখন আপনাদের সেই পুরনো মেসের রমেশবাবু, হরিধনবাবু, গোপালবাবু, সতীশবাবু, ওরা সব এসে এই ঘরে এই তক্তপোষেই বসেছিলেন। বড় ভালো লোক ছিলেন ওরা। আর রমেশবাবু ওইখানটাতে বসে চার খাবার খেলেন, আমার আজও মনে আছে। সতীশবাবু বললেন, ওহে, গরম গরম লুচি নিয়ে এসো তো। আমি তখন খোলা চড়িয়ে আমার স্ত্রীকে দিয়ে আলাদা করে গরম লুচি ভাজাই। খেয়ে তাদের কি ফুর্তি বাবু মশাই। বললেন, বেশ করেছো, বেশ করেছো। আহা, কি সব লোকই ছিল তখন। পান এনে দি বাবু, বসুন। আমি সত্যিই অস্বস্তি বোধ করছিলাম। আমারও নিমন্ত্রণ ছিল ওর ছেলের বিয়েতে সেদিন। বহু বছর আগেকার কথা, 20-22 বছর হবে। সে কথা আমার মনে ছিল না, আজ ওর কথাই মনে হলো। তখন কেন আসা হয়নি জানি নে। এতকাল পরে সেই ছেলের শ্রাদ্ধতে এসেছি নিমন্ত্রণ রক্ষা করতে। লোকটা কিন্তু আমায় নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। আমি ওর বাড়িতে এসেছি এ যেন ওর কাছে মহা শুভ ঘটনা। বারবার সে আমার কাছে এসে আমার সুবিধা অসুবিধা দেখতে লাগল। 20 বছর আগে যখন আমার মেসের বন্ধুরা ওর বাড়িতে এসেছিল ওর ছেলের বিবাহে, সেও ওর জীবনে দেখলুম এক অতি স্মরণীয় দিন হয়ে আছে। ঘুরে ফিরে বারবারও সেই কথাই পারতে লাগল। আর রমেশবাবুরা এলেন, তা আমি ওদের জন্য সব আলাদা বন্দোবস্ত করেছিলাম। ফিরিওয়ালার কাজ করি বটে বাবু, কিন্তু আমি মানুষ চিনি বাবু মশাই। হরিধন বাবু বললেন, তুমি ক্ষীরমোহন বিক্রি করো, তোমার ছেলের বিয়েতে আমরা পেট ভরে ক্ষীরমোহন খাবো, নিয়ে এসো ক্ষীরমোহন। আমি বড় হাঁড়ির 1 হাঁড়ি ক্ষীরমোহন ওদের জন্য আলাদা করে রেখেছিলাম। সতীশবাবু, রমেশবাবু খেয়ে খুব খুশি।
তার পরের হপ্তায় সতীশবাবু আমায় 5 সের ক্ষীরমোহনের অর্ডার দেন বাড়ি নিয়ে যাবার জন্যে। আমি বললাম, 20 বছর আগেকার কথা তোমার এত খুঁটিনাটি মনে আছে? ফিরিওয়ালা বললে, তা থাকবে না বাবু, আপনারা তো আমার বাড়িতে রোজ রোজ পায়ের ধুলো দিচ্ছেন না। জন্মের মধ্যে কর্ম একটা দিন, তা মনে থাকবে না? আর কিছুক্ষণ পরে আমি আরও গোটা 2 পান খেয়ে উঠবার চেষ্টা করছি, ফিরিওয়ালা জিভ কেটে বললে, তা কি হয় বাবু, এই এসেছেন যখন তখন। আমি বললাম, না শোনো, আমি কিছু খেতে পারবো না আজ। এ যদি আনন্দের কাজ হতো আমি... ও কথাই মুখে আনবেন না বাবু, আপনারা আমার মা বাপ, আমার খোকার সদ্গতি হবে না আপনি আজ এখানে সেবা না করলে। ব্রাহ্মণ দেবতা আপনি। অগত্যা কিছু খেতেই হলো। পাশের ঘরে আমার জন্যে পরিপাটি করে খাবার আসন পাতা। একটি 30-32 বছরের বিধবা যুবতী আধঘোমটা দিয়ে আমায় খাবারের থালা দিতে এলো। ফিরিওয়ালা বললে, এই আমার বৌমা, গড় করো বৌমা, ওদের খেয়েই আমরা মানুষ, ব্রাহ্মণ দেবতা। বউটি গলায় আঁচল দিয়ে অত্যন্ত ভক্তির সঙ্গে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। ফিরিওয়ালা কোঁচার খুঁটে চোখ মুছে বললে, বৌমা বড় ভালো মেয়ে মশাই, খোকা যখন আমার ছেড়ে পালালো তখন বৌমার কাঁচা বয়স, এই 18 কি 19, সেই থেকে এই সংসারেই আছে। গরিবের সংসার, কখনো ভালো মন্দ খাওয়াতে পড়াতে পারিনি, মুখ বুজে সব সহ্য করে এসেছে। আমার পরিবার ওর ওপর একটু অত্যাচার করত, মিথ্যে কথা বলবো না, দেবতা আপনারা বলতো, তুই অলক্ষণে বউ ঘরে এলি আর ছেলে আমার দেশ ছাড়া হলো। একদিনের জন্যেও বৌমা বেজার হয়নি সেসব শুনে। এখন তো আর কেউ নেই, ও আছে আর আমি আছি, ওই আমার মা, ওই আমার মেয়ে। ফিরিওয়ালার পুত্রবধূ ইতিমধ্যে দই আনতে গিয়েছিল বাড়ির মধ্যে। আমি বললাম, তোমার বৌমা বরাবর তোমার কাছেই আছে? বাপের বাড়ি কোথায়? সেখানে মাঝে মাঝে যাতায়াত আছে তো? কোথায় বাবু মশাই, ও 3 কুলে কেউ নেই, তাই তো মাঝে মাঝে ভাবি, বয়স হয়েছে, আর যদি চোখ বুজি আমি তো বেশ যাব, পুত্তুর শোক জুড়িয়ে যাবে, কিন্তু বৌমার কথা যখন ভাবি তখন আর কিছু ভালো লাগে না। কার কাছে রেখে যাব ওকে? সমস্ত বয়স 1 পয়সা দিয়ে যেতে পারবো না, কখনো ঘরের চৌকাটের বাইরে পা দেয়নি, কি খাবে, কোথায় যাবে? ও কি বাবু মশাই, তা হবে না, ও কখনো ফেলে উঠতে পারবেন না, খেতেই হবে। আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে। তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। এরও বছরখানেক পরে পর্যন্ত ফিরিওয়ালা নিয়মিতভাবে আমাদের মেসে খাবার ফিরি করতে আসত। তারপর গত বছর পুজোর ছুটির আগে থেকে ও আর এলো না। এখনো পর্যন্ত একদিনও আর তাকে দেখা যায়নি। মাঝে মাঝে লোকটার কথা মনে হয় বেঁচে আছে না মরে গেল। খোঁজ খবর নেওয়া উচিত ছিল অবশ্যই, কিন্তু সময় করে উঠতে পারিনি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।